দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকা ও বিশ্ব জুড়ে চলমান ঘটনা প্রবাহ, উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে আজকের দিনে যেসব ঘটনাগুলো ঘটেছে, ভূ রাজনীতিতে যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনার খোরাক যোগাচ্ছে, সেসব বিষয় নিয়েই আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। শুরুতে একটু গুরুত্বপূর্ণ খবরের উপর চোখ বুলিয়ে আসতে চাই। আমেরিকায় আইএস এজেন্টদের গুলিতে মিনিয়াপোলিসে এক নারী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্টেটে বিক্ষোভ চলছে। 37 বছর বয়সী নিহত নারীর নাম রেনি নিকল গুড। তিনি এদেশের নাগরিক। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি ওই নারী একজন সহিংস দাঙ্গাবাজ এবং ঘটনার সময় তিনি আইএস এজেন্টদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সে সময় একজন এজেন্ট তার গাড়ির দিকে আত্মরক্ষামূলক গুলি ছোড়েন, তবে শহরের মেয়র ও স্টেট গভর্নর তা প্রত্যাখ্যান করেছেন। তারা কঠোর ভাষায় একটি বার্তা দিচ্ছেন, তোমরা আমাদের শহর ছেড়ে চলে যাও। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনার পর আতঙ্ক কাজ করছে ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলোতেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ফোনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সঙ্গে কথা হয়েছে তার। প্রায় 1 ঘন্টা ধরে দুজনের বৈঠক হয়। এ বৈঠকে বলা হয় যে শিগগিরই পেট্রো হোয়াইট হাউসে দেখা করতে আসছেন ট্রাম্পের সাথে। তবে প্রশ্ন উঠছে, দীর্ঘদিনের মিত্র মাদুরোকে তুলে আনার পরও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চুপ থাকার বিষয়টি কেন? আমরা আলোচনা করব সেই বিষয়টি আজকে। একই সাথে আলোচনা করতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যরস করা একটি মন্তব্য নিয়েও। ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং বলেছিলেন, স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি প্লিজ? জবাবে আমি বলেছিলাম হ্যাঁ। প্রেসিডেন্টের এমন মন্তব্য দিল্লিতে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে দিল্লি আপাতত এর কোনো আনুষ্ঠানিক জবাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইরানে চলমান সহিংস বিক্ষোভ 12তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের 31টি প্রদেশের মধ্যে 25টিতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এপি তথ্য অনুযায়ী বিক্ষোভ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত 21 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যেটি বলছিলাম দর্শক, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক এবং ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মালেক, যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, গতকালকে ঘটনা মিনিয়াপোলিসে যেটি ঘটেছে, এই ভিডিওটি অনেকেরই দেখার সুযোগ হয়েছে। আমি জানি না আপনি কতটা দেখার সুযোগ পেয়েছেন, যে কিভাবে গাড়িটা থামানো হলো, গাড়িটা চালু করে চলে যাওয়ার চেষ্টা করলো এবং পরবর্তীতে সেখানে আইএস এজেন্টরা গুলি করলো। এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে, পুরো দেশ জুড়েই হচ্ছে। নিউ ইয়র্কেও প্রোটেস্ট হয়েছে। আমি একটু শহরের মেয়র এবং গভর্নরের যেটি বলছিলাম, যে তারা খুব কড়া বার্তা দিয়েছেন, তাদের বক্তব্যটা শুনেই আপনার কাছে আসতে চাই। And from here on, I have a very simple message. We do not need any further help from the federal government. To Donald Trump and Kristi Noem, you've done enough. There's nothing more important than Minnesotan safety. I've issued a warning order to prepare the Minnesota National Guard. We have soldiers in training and prepared to be deployed if necessary. And I have a message for ICE. To ICE, get the fuck out of Minneapolis. We do not want you here. Your stated reason for being in this city is to create some kind of safety, and you are doing exactly the opposite. মোহাম্মদ মালেক, আমরা শুনছিলাম মেয়র বেশ ক্ষুব্ধ, গভর্নর টিম অলসো বেশ ক্ষুব্ধ। দুজনকেই দেখা গেল, তারা একজন বলছেন যে এনাফ হয়েছে, আমার সিটি থেকে চলে যাও, আমার স্টেট থেকে চলে যাও, তারা ডাইরেক্ট বলছে। কিন্তু এই ক্ষুব্ধ তো আসলে ছোটখাটো কোনো ক্ষুব্ধতার ঘটনা নয়, এটি তো একটি রাজনীতির অংশ। দেশে যে রাজনীতি চলছে, সেই রাজনীতির তো একটি অংশ হতে যাচ্ছে এটি। জি, দেখুন, আমরা যদি ট্রাম্পের নির্বাচন ক্যাম্পেইনের সেই সময়গুলোর কথা স্মরণ করি, তাহলে ট্রাম্প নির্বাচিত হবার পেছনে যতগুলো কারণ ছিল, তার সবচেয়ে বড় কারণ ছিল এই ইমিগ্রেশন প্রবলেমটা। যেমন তখন জনগণের মধ্যে একটা ধারণা হয়ে গেছিল বাইডেন was completely lost the control of the southern borders. ট্রাম্প কিন্তু তার নির্বাচনী ক্যাম্পেইনে সেগুলো বলেছিলেন যে আমি আমেরিকার বর্ডার সুরক্ষিত করব, আর যেন
অবৈধ অনুপ্রবেশ না করতে পারে সেটা সচেষ্ট থাকবে। আর সেই সঙ্গে যারা আনডকুমেন্টেড আছে তাদেরকে সবাইকে দেশ থেকে বের করে দেব। তো ট্রাম্পের সেই যে নির্বাচনী প্রতিশ্রুতি তারই বাস্তবায়ন কিন্তু একেবারে ফ্রম দ্য ডে ওয়ান আমরা দেখতে পাই আর কি। কিন্তু যেটি হওয়ার কথা ছিল আর কি সেটি হলো যে কাদেরকে বর্ডার প্রটেক্ট করা হবে, দ্যাটস ফাইন, এবং ট্রাম্পের ব্যাপারে বেশ সফল। সাউদার্ন বর্ডার, স্পেশালি সাউদার্ন বর্ডার এখন খুবই নিয়ন্ত্রণে আমেরিকার। নাম্বার টু হলো আনডকুমেন্টেড যারা আছে তাদের মধ্যে কাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে, যারা ক্রিমিনালস, রেপিস্ট বা ড্রাগ ট্রাফিকার্স তাদেরকে বের করে দেওয়া হবে আগে। এবং সেটা কিভাবে হবে, সেটা হবে একটা ডিউ প্রসেসে, অর্থাৎ লফুল এবং হিউম্যান একটা ডিপোর্টেশন প্রসেস ফলো করা হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম আসলে, যেটা দেখতে পেলাম যে ট্রাম্প যে কাজটি করলেন, যেগুলো ডেমোক্রেটিক অধ্যুষিত বড় বড় শহর বা স্যাংচুয়ারি সিটিগুলো আছে সেগুলোর উপরে ফেডারেল এজেন্সিদের তিনি একদম ক্র্যাকডাউনের মতো অবস্থা সৃষ্টি করলেন। এবং কোন রকম ডিউ প্রসেস সেখানে হয়নি। আমরা দেখেছি স্টেট অথরাইজড ভায়োলেন্স হচ্ছে, এই মানে ডিপোর্টেশনের নামে সাপ্রেশন হচ্ছে, রিপ্রেশন হচ্ছে, ডিউ প্রসেস টোটালি ক্রাস্ট হয়ে গেছে। তো এরকম একটা অবস্থার মধ্যে অর্থাৎ ট্রাম্প পুরো বিষয়টাকে অনেকটা রাজনৈতিক ভাবেই নিয়েছে। কিরকম, যে ডেমোক্রেটিক শহরগুলোকে দুর্বল করে দেয়া, যাতে আনডকুমেন্টেড যে অভিবাসী আছে তারা যে সমস্ত শহরে ডেমোক্রেটদের সেন্ট্রাল সিটিতে আছে, শক্তিশালী করেছে ডেমোক্রেটদের, সেই শহরগুলোকে সবার আগে তিনি লক্ষ্যবস্তু স্থির করেছেন। তো তারই ধারাবাহিকতায় মিনিয়াপলিসে ফেডারেল এজেন্সিগুলো আছে, আইস আছে। এবং এই যে ঘটনাটি ঘটলো সম্প্রতি বা দুদিন আগের ঘটনা আর কি, সেটিতে আমরা কি দেখলাম, আমরা দেখেন যে এই প্রশাসন যে কাজটি করবে, প্রশাসনের কাজের মধ্যে এক ধরনের আইন মেনে একটা ডিউ প্রসেসে কাজ করার কথা। এই যে কালকে যে ভদ্রমহিলা মারা গেলেন, যে নিকোল গুড, রেনি নিকোল গুড যে মারা গেলেন, তাকে হত্যা করা হলো, মারা গেলেন ঠিক নয়, হত্যা করা হলো। সে ভিডিও ক্লিপটা আমরাও দেখেছি। তো আজকে নিউ ইয়র্ক টাইমসে একটা রিপোর্ট আছে এটার উপরে। নিউ ইয়র্ক টাইমসের 4 জন রিপোর্টার্স হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন, মানে ইন্টারভিউর জন্য। তখন ট্রাম্প তাদেরকে ওই তার এইড নির্দেশ দিলেন যে ওই ভিডিওটি ওদেরকে দেখাও। এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে কি পোস্টিং করলেন, একটা পোস্ট দিলেন যে এই যে কারটা, দি কার মানে নিকোল যেটি চালাচ্ছিলেন, এই কারটা ভায়োলেন্টলি, উইলফুলি অ্যান্ড ভিসিয়াসলি রান ওভার দি অফিসার, আইস অফিসার। তার মানে আইস অফিসারকে চাপা দিয়েছে। এবং তিনি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার তাই বলেছেন যে আইস অফিসারকে চাপা দেওয়ার মতো অবস্থা হয়েছে এবং তাদের আত্মরক্ষার্থে তারা গুলি করেছে। তার মানে ভায়োলেন্টলি আইস অফিসারকে হত্যা করার উদ্দেশ্যেই তার গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা করেছিল সে। তো রিপোর্টে বলেছে যে আমরা ভিডিওটি দেখলাম স্লো মোশনে, খুব সুন্দর করে পেশেন্টের সঙ্গে ভিডিওটি দেখলাম, এবং সেখানে কোথাও মনে হয়নি যে she attempted to run over the ICE officer. এই গাড়িটি ভিডিওতে যেটা দেখা যায়, গাড়িটি দাঁড়িয়েছিল একটা স্ট্রিটের কিছুটা অংশ ব্লক করে আর কি। তো তাকে যখন গাড়ি সরানোর নির্দেশ দেওয়া হয়, তখন ভদ্রমহিলা যে কাজটি করেন, তিনি গাড়িটি প্রথমে ব্যাকে আনেন, এনে একটু ফরওয়ার্ডে নিয়ে টার্ন নিয়েছে। ওই মুহূর্তে যে গাড়ির সামনে, হেডলাইটের সামনে যে দাঁড়ানো ছিল যে আইস অফিসার, তিনি একেবারে ব্ল্যাঙ্ক পয়েন্টে গুলি করেছেন তার উপরে। তার মানে একটা ডেলিভারেট হত্যাকাণ্ড এটি আর কি। অর্থাৎ ট্রাম্প দাবি করছেন এটি, আবার ভিডিও দেখছেন রিপোর্টারদের সঙ্গে করে, সেখানে দেখা গেল রিপোর্টার বলছে না, এটা কোথাও আমরা দেখিনি যে দি কার রানিং ওভার দ্য আইস অফিসার্স। তো যাক, এই ব্যাপারটাতে কিন্তু দেখেন ট্রাম্পকে ডিফেন্ড করার জন্য সবাই, হোমল্যান্ড সিকিউরিটি কি বলেছেন যে এটা একটি ডোমেস্টিক টেরোরিজম, ক্লিয়ারলি বলছেন একটা টেরোরিজম, আইসের উপরে একটা পরিকল্পিত সংঘবদ্ধ আক্রমণ, ডোমেস্টিক টেরোরিজম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন যে
এই এন্টায়ার হোয়াইট হাউস অ্যাডমিনিস্ট্রেশন এই আইসের সঙ্গে থাকবে, তাদের পক্ষে থাকবে। জেম পণ্ডিত আরো বলেছেন যে, সরি টম পণ্ডিত অ্যাটর্নি জেনারেল, যে ডোনট টেস্ট আওয়ার রিজলভ, যারা এই ধরনের বাধার সৃষ্টি হবে তাদেরকে ফেডারেলি প্রসিকিউটেড করা হবে। তার মানে এন্টায়ার রাষ্ট্রযন্ত্রটি এই এই প্রটেস্টারদের এগেনস্টে কাজ করছে। কিন্তু দেখুন, এই যে প্রটেস্ট করাটা, এটা কিন্তু আমেরিকার একটা সিক্রেট আমেরিকান রাইট, কিন্তু এটি মানে এটি একটা মৌলিক অধিকার মানুষের প্রটেস্ট করতে পারে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত প্রটেস্টটি সহিংস না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রটেস্ট করার অধিকার আছে। কিন্তু বলেছে যে এই ধরনের যারা মানে প্রটেস্ট করবে তাদেরকে ফেডারেলি প্রসিকিউটেড করা হবে। এক্ষেত্রে কিন্তু আইনের ব্যাপারটি আর থাকছে না আর কি। আলটিমেটলি যে কাজটি হচ্ছে, আরেকটি বিষয় দেখুন এখানে, যে ফেডারেল যে এজেন্সিগুলো এটা ইনভেস্টিগেশন করবে ঘটনাটা, তারা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যে স্টেট ব্যুরোকে তারা ইনক্লুড করবে না এই ইনভেস্টিগেশনের সাথে। তার মানে স্টেট কোনো এজেন্সিকে সেই ক্রাইম সিনে যেতে দেওয়া হচ্ছে না। তার মানে ফেডারেল তাদের মতো করে, যে ট্রাম্প যেটি বলেছেন যে একবার ব্রুটালি এবং এটা ইয়ে করেছে, রান ওভার করেছে, সেটি যাতে তদন্তে প্রেসিডেন্টের কথাটাকেই সত্য প্রমাণিত করা যায়, সেটি একটা উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আমরাও সবাই যারা ক্রিমিনালস, যারা ড্রাগ ট্রাফিকার্স, তাদের রিমুভাল চাই দেশ থেকে, অবশ্যই চাই। দেশকে সুন্দর করতে গেলে অপরাধীদের দেশে থাকার কোনো অধিকার নাই, সে যেই হোক আর কি। তো তার মানে এই নয় যে আপনি মানুষের মৌলিক অধিকার, যেটি আমেরিকার বিউটি, যেটা যে আমেরিকান রাইট, যেটা যে কথা বলা, আপনার প্রটেস্ট করা, সেই সুযোগটি থাকবে না, তাহলে তো আমেরিকার সেই বিউটিটি থাকতো না। এতে আলটিমেটলি কি হয়, একটা পলিটিক্যাল ভায়োলেন্স ইনভাইট করে। এবং এটা কিন্তু নির্বাচনের আগে থেকে আমরা দেখতে পাচ্ছি, ট্রাম্পের উপর হামলা, এই মিনিয়াপলিসে কিন্তু দেখেন একজন ল মেকার, তার স্ত্রী সহ তাকে হত্যা করা হয়েছে। এরপরে আপনার এই নিউ ইয়র্কে একজন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কে হত্যা করা হলো। এই যে ভায়োলেন্স গুলো, এই ভায়োলেন্স গুলো কিন্তু উৎপত্তি করে যখনই দেশে আপনার মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়, কথা বলার অধিকার বা প্রটেস্ট করার অধিকারকে কেড়ে নেওয়া হয়, তখনই এটা কিন্তু একটা বিস্ফোরণ ঘটে, একটা আনলফুলি, যেটা পলিটিক্যাল ভায়োলেন্সের জন্ম দেয়। তা আলটিমেটলি আমরা যেটা স্কেয়ার্ড, যে এই ঘটনা প্রবাহ দেশটাকে একটা অস্থির রাজনৈতিক অবস্থার দিকে চালিত করছে কিনা। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন চমৎকার বিশ্লেষণ করেছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। মোহাম্মদ মালেক, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, পরিস্থিতি বর্তমানে এই আছে যেটি মোহাম্মদ মালেক তুলে ধরেছেন। এই অবস্থায় বিক্ষোভটা ছড়িয়ে পড়ছে, বিক্ষোভটা বাড়ছে, অনেকগুলো স্টেটে এটি হচ্ছে। কিন্তু এই বিক্ষোভ কিংবা এই প্রতিবাদ কিংবা এই বিশ্লেষণ, এগুলোর কারণে কি আপনার কাছে মনে হয় যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল এজেন্ডা, অবৈধ অভিবাসীদেরকে ধরা, সেটা কমবে, কিংবা সামনের দিনে তিনি খেপে গিয়ে রেগে গিয়ে আর একটু বাড়িয়ে দেবেন? ধন্যবাদ জুয়েল। এক্সকিউজ মি। দেখুন, ভাড়া কমার বিষয়টা আসলে এই মুহূর্তে চিন্তা করা খুবই ডিফিকাল্ট। আমি জাস্ট আপনাকে মালিক ভাইয়ের সঙ্গে আরো কিছু কনটেক্সট এবং ফ্যাক্ট যোগ করছি, যেটা দর্শকদের জন্য বোঝাটাই সহজ হবে। দেখুন, এই মিনিয়াপলিসে আপনার জর্জ ফ্লয়েডকে আপনার হচ্ছে যে 2020 সালে আপনার হচ্ছে যে হত্যা করা হয়েছিল, এবং এটি মাত্র 4 ব্লক দূরে ছিল, মানে এই হত্যাকাণ্ডে 4 ব্লক দূরে হয়েছে। জাস্ট অ্যাবাউট এ মাইল ফ্রম দিস স্পট। আপনি চিন্তা করেন, আমি একটা মানে ইউএস সিটিজেন, এবং এটা কিন্তু র্যান্ডম পারসন না, কিন্তু the person who was killed was a poet and you know writer, and she is a very recognized person and moved to Minneapolis recently. তো আপনি দেখেন যে 2000-এর মতো আপনার হচ্ছে আইস এজেন্টস ওইখানে আপনার ডিপ্লয় করা হয়েছে। সো আমার কাছে যেটি মনে হয়, মালিক ভাই যেটি বলেছেন, যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে কন্টিনিউয়াস যে পলিসি, all the political rhetoric and also the sort of violent move against immigration, সেটার কন্টিনিউশন। তো আমি বলবো দিস ইজ শোয়িং দ্য প্যাটার্ন অফ ভায়োলেন্স যে উনি করছেন। আমার কাছে আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা আপনাদের কাছে খুব অবাক লাগবে, যিনি শুটটা করেছেন, জনাথন রস, আইস এজেন্ট,
এই সেম জোনাথন রস এই বছরের 2025 সালেরই আপনার হচ্ছে জুন মাসে হি ওয়াজ হিট অ্যান্ড ড্র্যাগ অ্যাবাউট লাইক 100 ইয়ার্স বাই এ ভেহিকল, একটা কার, এবং পরে ওনাকে 30 স্টিচ সেলাই করা লাগছে ওনার বডিতে। আপনি থিঙ্ক অ্যাবাউট দিস, আপনি ডিপ্লয় করছেন সেরকম একজন পার্সনকে অন দ্য স্পট, লাইক and then this kind of incidents are taking place now. আমার কাছে যেটি মনে হয় যে দেখুন, যে ট্রাম্পকে এদেশের মেজরিটি নাগরিকগণ ভোট দিয়েছে, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে রিসেন্ট যে ক্র্যাকডাউন গুলো, এগুলো আমি মনে করি যে তার যে অনেক হার্ডকোর সাপোর্টারকেও তার জায়গা থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে কনসার্নের বিষয়, তার জন্য কনসার্নের বিষয় হওয়া উচিত। যে কারণ আপনি হচ্ছে যে এখানে এখন অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আপনি দেখেন যে আপনার এটার ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছে কমপ্লিটলি এফবিআই, এবং সে লোকাল যে ইনভেস্টিগেটরস ওদেরকে অ্যাক্সেসও দিচ্ছে না, দে ব্লক দ্যাট। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এফবিআই যদি ফুল কন্ট্রোল অফ ইনভেস্টিগেশন নেন, তাহলে সেখানে আপনার ইনভেস্টিগেশনটা কতটা ইন্ডিপেন্ডেন্ট এবং হচ্ছে যে আপনার হচ্ছে ফেয়ার হতে পারে, দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। এরপর হচ্ছে ভায়োলেন্স ইটসেলফ। এখন হচ্ছে আপনার অনেকে আপনার প্রশ্ন তুলছেন যে একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আপনি কতটা আপনি এই ধরনের ভায়োলেন্স আপনি সাপোর্ট করতে পারেন। সো দেয়ার আর সো মেনি কোয়েশ্চেন্স, লাইক ইট রেজিং এ লট অফ কোয়েশ্চেন্স। আমি সেই দিক থেকে বলবো যে আপনার যদি যেভাবে আপনার হচ্ছে যে এই ভায়োলেন্সটা আপনার মানে কোর যারা আমেরিকান সিটিজেন, নট দ্য ইমিগ্রেন্টস, তাদেরকে যেভাবে এফেক্ট করছে, I don't think the American citizens will be accepting this, like unfettered violence against the citizens. So আমি বলবো যে এইটা হচ্ছে এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা কনসার্নের বিষয় হওয়া উচিত। আপনারা দেখছেন যে এই ঘটনার পরে যেভাবে সারা দেশে আপনার হচ্ছে যে প্রোটেস্ট শুরু হচ্ছে, দ্যাট শোজ সাম সাইন। কারণ হচ্ছে পুলিশ ব্রুটালিটি নিয়ে এর আগে আপনার ব্ল্যাক লাইফ মুভমেন্ট হয়েছে, জর্জ ফ্লয়েড, জর্জ রেনাল্ড, আরেকজন আমি নামটা ঠিক মতো বলছেন, রেনাল্ডস, I remember. All these are the cases. Now, what ICE has been doing is extremely brutal, and it is actually affecting the well-being of people. So, আপনারা যে সেফটির কথা বলছেন, আপনি আসলে যে আপনারা যে স্পিচের মধ্যে শুনলেন, it's actually doing completely the opposite. So, এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে এখন পাবলিক will start asking questions যে কতটুকু ভায়োলেন্স এরকম একটা ডেমোক্রেটিক সোসাইটিতে। সো আমি জাস্ট একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ট্রাম্পের যে পলিসি, আপনি দেখেন একজন আপনার অন্য একটা দেশের প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে তুলে নিয়ে আসা, তারপর হচ্ছে আপনার আরো অনেকগুলো আপনার যে দিস আর নট শোয়িং অর রিপ্রেজেন্টিং অর রিফ্লেক্টিং দি নর্মাল প্রসিজার, the practice and norms of American way of doing things. So আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিগ শিফট। এই শিফটের জন্য মানে আমেরিকা কতটা রেডি এবং দ্য ওয়ার্ল্ড কতটা রেডি, সেটি এখন আর বিগ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আমার কাছে যেটি মনে হচ্ছে এগুলো কিন্তু আপনার র্যান্ডম কোনো কাজ নয়। ট্রাম্পের প্রত্যেকটা পলিসি যদি আপনি অ্যানালাইজ করেন, আপনি দেখবেন যে কনসিস্টেন্সি আছে। তো আমি বলবো যে এটি কমাবে কেনা, সেটি হচ্ছে যে দেখার বিষয়। We don't have an answer at this point, এবং the way Trump is, pushing things, it might even এটি আসলে start reactions among the citizens. Yes. এবং আপনার কাছে যখন প্রশ্ন করছিলাম এটি কমবে কি বাড়বে, এই সময়টাতে আমরা সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের দুটো ব্রেকিং নিউজ পেয়েছি একই বিষয়ে। সেটা হলো যে অরিগনের পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টরা আরো দুজনকে গুলি করেছে। তাদের অবস্থা এখনো পরিষ্কার নয় যে হসপিটালাইজড করা হয়েছে কি অবস্থা। ট্রাফিক জায়গাতে তাদেরকে গুলি করা হয়েছে, দুজন ফেডারেল এজেন্ট গুলি করেছেন। যাই হোক, আমরা তো সামনের দিনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবই। একটু মোহাম্মদ মালেক আপনার কাছে যাই, সেটি হলো ভেনেজুয়েলা, ইরান, কিউবা, কলম্বিয়া, মেক্সিকো অনেককে থ্রেট করা হচ্ছে। বলা হচ্ছে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো তোমাদের সামনে উদাহরণ আছে, যদি কথা না শুনো তাহলে কিন্তু খবর আছে। এবং আমরা যেটি দেখলাম কলম্বিয়ার প্রেসিডেন্ট কথা বললেন, দুই
প্রেসিডেন্ট কথা বলার পরে হোয়াইট হাউসে একটি বৈঠকেরও পরিকল্পনা করা হচ্ছে। একটা প্রশ্ন চলে আসছে, সেটি হলো যে নিকোলাস মাদুরো তো ভ্লাদিমির পুতিনের খুব ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু এইবারের ইস্যুতে আমরা দেখলাম পুতিন একেবারে মুখে কুলু পেটে আছেন। এটা কি সাম্রাজ্যবাদ, বড় বড় সাম্রাজ্যবাদ কিংবা পাওয়ারফুল ব্যক্তিদের নিজেদের মধ্যে একটা সমঝোতা কিনা? হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন, প্রশ্নটি খুব সুন্দর। আসলে দেখুন, ভেনেজুয়েলা ছিল যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে পুতিনের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র। তো আমরা এই বেশি আগে নয়, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, গত মে মাসে ক্রেমলিন তাদের 80 মানে বছর পালন করলো খুব আড়ম্বর ভাবে, যে তারা যে নাজি জার্মানকে পরাজিত করেছে তার পরাজিত করার 80 বছর পূর্তি উপলক্ষে বিশাল অনুষ্ঠান হয়েছে সেখানে, সেলিব্রেশন। এবং সেইখানে কিন্তু স্পেশাল গেস্ট হিসেবে গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে মাদুরোকে আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন, এবং দুই নেতা দীর্ঘক্ষণ আলাপ করেছেন, কথা বলেছেন। এবং সেইখানে তারা কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ কোঅপারেশন একটা ট্রিটি সই করেছে। এরপরে রাশিয়ার এনগেজমেন্ট ভেনেজুয়েলাতে কিন্তু অনেক বড় এনগেজমেন্ট। ভেনেজুয়েলার সেনাবাহিনীর অর্থাৎ সশস্ত্র বাহিনীর যে ইকুইপমেন্ট, তার যে ইকুইপড, অল সাপোর্টেড বাই রাশিয়া। তার মানে রাশিয়ার একটা বিরাট একটা মিত্র দেশ, এবং তার দেশের সামরিক বাহিনী থেকে শুরু করে তাদেরকে সশস্ত্রীকরণের সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করছে রাশিয়া। কিন্তু আপনি যে সঙ্গতভাবে যে প্রশ্নটি করলেন, তাহলে যখন নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে আসা হলো, ধরে নিয়ে আসা হলো, এনে নিউ ইয়র্কের কারাগারে নিক্ষেপ করা হলো, তখন পুতিন কি কিছু বলেছেন? না, পুতিন কিন্তু এখন পর্যন্ত পাবলিকলি কোনো কমেন্ট করেনি। শুধুমাত্র আমরা দেখেছি যে তার পররাষ্ট্রমন্ত্রী একটা দায় সারাগুসের একটা বক্তব্য দিয়েছেন। আর যখন জাতিসংঘে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন রাশিয়ার যে অ্যাম্বাসেডার জাতিসংঘে, তিনি কিছু কথা বলেছেন, যেটি বলতেই হয় ওখানে বক্তাদের মধ্যে। তো এই ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চুপ আছেন পুতিন। আচ্ছা, এ প্রসঙ্গে আরেকটি কথা বলি, আমি আরো দুইটি ঘটনার কথা, পিছনের ঘটনার কথা বলি। সিরিয়া, লং টাইম ক্লায়েন্ট অফ রাশিয়া, সেই সিরিয়াতে যখন গত ডিসেম্বরে মানে যে অভ্যুত্থানটা হয়, সেখানে প্রেসিডেন্ট বাশার পালিয়ে রাশিয়াতে আশ্রয় নেয়। এখন পুরো দেশটি আমেরিকা এবং ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে। তার মানে এই দীর্ঘদিনের যে ক্লায়েন্ট, রাশিয়ার ক্লায়েন্ট, তার যে এই যে একটু পরিবর্তন ঘটলো, সেই পরিবর্তন প্রেক্ষিতে রাশিয়াকে কিন্তু তাদের সঙ্গে কিন্তু ওই স্ট্র্যাটেজিক এবং মানে ট্রিটি এবং কোঅপারেশন ট্রিটি আছে, কিন্তু রাশিয়াকে কোন রকম উচ্চবাচ্য আমরা করতে দেখিনি। আবার ইরানের সাথে ঠিক একই ধরনের এনগেজমেন্ট রাশিয়ার আছে। সেখানে যখন ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিসের উপর আমেরিকা আক্রমণ করলো, বিমান হামলা করলো, তারপরেও কিন্তু আমরা তেমন একটা প্রতিবাদ আমরা রাশিয়া বা পুতিনের কাছ থেকে পাইনি। তাহলে কি ইন্ডিকেট করে একটি জিনিসই, যে ট্রাম্প যে কাজগুলো করছে এই ব্যাপারে অ্যাটলিস্ট রাশিয়ার সমর্থন না থাকলেও তার কোনো রাশিয়ার ব্যাপারে কোনো কনসার্ন আর দেখাচ্ছে না। এটার কারণটি আসলে কি, যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে যেটা আমরা পুরনো যেই মন্ডো ডক্ট্রিনের কথা জানি, সেখানে বলা ছিল যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে পুরো কর্তৃত্ব আমেরিকা থাকবে। এটারই এখন কনভার্ট হয়েছে, অনেকে বলে জনরো ডক্ট্রিন। জি, অর্থাৎ প্রেসিডেন্ট নিজে বলছিলেন ডনরো ডক্ট্রিন। হ্যাঁ, তার মানে কি হলো, ট্রাম্প শুধু ওয়েস্ট হেমিস্ফিয়ারে নয়, অন্য জায়গাতেও তার নিয়ন্ত্রণ চাচ্ছে। ওকে, হ্যাঁ, এখন অর্থাৎ যেখানে যেমন ধরুন ভেনেজুয়েলাকে যে রাশিয়ার যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো, এটার পিছনে তেলকে দেখানো হচ্ছে যে খুব বড়। যে কেসগুলো করা হয়েছে ইনডাকশন, সেগুলো নিয়ে আমি কথা বলছি, সেগুলো একটা সেটি সত্য হতে পারে, বাট তার জন্য তুলে নিয়ে আসা হয়নি। তেল একটি কারণ, অবশ্যই কারণ, কিন্তু আসল কারণটি সেখানে নয়। আসল কারণটি আমার কাছে যেটা মনে হয়, যে এই ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে রাশিয়া এবং চীনের যে এনগেজমেন্টগুলো একটা দৃশ্যমান হচ্ছিল, অনেক প্রকট বড় বড় এনগেজমেন্ট আমরা দেখছিলাম, সেখান থেকে ট্রাম্প এখন মেসেজ দিতে যাচ্ছে রাশিয়া এবং চীনকে, সরে যাও,
এই অঞ্চল আমার, আমি এটি মানে আমার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করব। থাকবে। জি। তোমরা এখান থেকে বিদায়, এই একটা মেসেজ ট্রাম্প দিচ্ছে তাদেরকে। ঠিক তেমনি ভাবে দেখেন পুতিনও কিন্তু এটাকে ওয়েলকাম করছে, আমি মনে করি ওয়েলকাম করছে। জি। ওয়েলকাম করছে কেন? ওই যে আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। মানে একটা এ প্রসঙ্গে ছোট্ট একটি মানে গল্পের কথা বলি, যে এক আগন্তুক একটা গ্রামে গেছে, গ্রামে যে যাকে হাতের কাছে পেয়েছে তাকে জিজ্ঞেস করেছে যে এই গ্রামের সবচেয়ে বড় লোক কারা? ও বলছে আমরা। সবচেয়ে শিক্ষিত লোক কারা? মামারা। সবচেয়ে এই মানে এইটা কারা? আমরা। ওইটা কারা? মামারা। তখন বলছে এই গ্রামে কি আর অন্য কোনো লোক নেই? তখন ওই লোক বলছেন এই গ্রামে তো আমরা আর মামারা ছাড়া কেউ নেই। তো মনে হচ্ছে যে রাশিয়ার আমেরিকা এখন এইভাবে তারা মানে আমরা আর মামারা ভাগাভাগি করে পুরো বিশ্বকে শাসন করবে। যেমন ধরুন তার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুতিন কেন ওয়েলকাম করছে? অলরেডি ইউক্রেনকে সে মানে দখলে নিয়ে নিয়েছে, প্রায় 20% অলরেডি দখলে আছে। এখন পর্যন্ত কোনো মানে কি যুদ্ধ বিরতি বা ওই ধরনের কোনো কিছু আমরা আলোচনা শুনছি, দেখছি না। এবং পুতিনের কিন্তু একটা আগ্রহ আছে অনেক আগে থেকেই, আপনারা নিশ্চয়ই বারবার বলেছেন তিনি, যে তিনি পুরনো যে সোভিয়েত রিপাবলিক মানে সোভিয়েত ইউনিয়ন তাকে সেই সাম্রাজ্যটা তিনি আবার ফেরত চান। তার মানে যে সমস্ত ইউএসএসআর ভুক্ত দেশগুলো ভেঙে যে আলাদা রাষ্ট্র হয়েছে, সেই ইউএসএসআর এর ছাই থেকে ভগ্নস্তূপ থেকে তিনি আবার সে এম্পায়ারটাকে ফিরে পেতে চান, পুরনো সাম্রাজ্য ফিরে পাওয়ার একটা খায়েশ তার আছে। সেই লক্ষ্যে কিন্তু তার ইউক্রেনের উপর যে আগ্রাসন। এখন পুতিন দেখছে যে ঠিক আছে ওয়েস্ট হেমিস্ফিয়ার ট্রাম্প নিয়ে নিচ্ছে, নিক, আমি এই সুযোগে ইউক্রেনের যে অংশটুকু নেব এই বিষয়ে আমেরিকা চুপ থাকলে ভালো। সেই সঙ্গে পূর্ব ইউরোপীয় অঞ্চলগুলোতে আমার নিয়ন্ত্রণ আমি আবার পুনঃপ্রতিষ্ঠা করব। মানে ট্রাম্প মানে যে ট্রাম্পকে বলেছে তোমরা ওইটা নাও, আমরা এটা নিই, তোমাকে আমি ডিস্টার্ব করবো না, তুমিও আমাকে ডিস্টার্ব করবে না। তো দেখেন যে আরেকটা যে ট্রাম্প যে নেক্সট যে টার্গেট আবার গ্রিনল্যান্ডের কথা বলেছে, যেটি গ্রিনল্যান্ডকে হোয়াইট হাউস কি বলেছে যে যদি আলাপ আলোচনা করে হলে হবে, না হলে যদি যুদ্ধ করা হবে শক্তি প্রয়োগ করে নিবে। এতে কিন্তু পুতিন আরো বেশি খুশি হবে। কেন খুশি হবে? এটি যদি নেয় তাহলে আমেরিকার চিরকালীন যে বন্ধু রাষ্ট্র পশ্চিমা ইউরোপিয়ান শক্তিগুলো, তাদের সঙ্গে তারা তো ফিরিয়ে রাখতে পারবে না আমেরিকাকে, তাই না? কি করবে তাহলে? তাদের সঙ্গে একটা আন্তরিক সম্পর্কে একটা চির ধরবে এবং নেটো দুর্বল হয়ে যাবে। নেটো দুর্বল মানে নেটো থাকবে না, মানে যেটি বিশ্লেষকরা বলছেন নেটোই থাকবে না, এবং রাশিয়ার জন্য তো এটি পোয়াবারও। এর চেয়ে বড় সুখবর কি হতে পারে নেটো না থাকলে? তাহলে নেটো যখন থাকবে না, তাহলে এর চিত্তে সুখবর পুতিনের জন্য কি হতে? পোল্যান্ড ধরবে, অন্য যে দেশ দরকার ধরবে, অর্থাৎ বিশ্ব একটা অস্থির রাজনীতির দিকে যাচ্ছে। জি, নিউ ওয়ার্ল্ড যে অর্ডারটা সেটা এইভাবেই বোধহয় পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা দেখুন, আমেরিকার মতো একটা দেশের একটা গণতান্ত্রিক সভ্য এবং সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রের দেশ, সেই দেশের যে আপনার হোয়াইট হাউসের যে ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার কি বলেছেন? তিনি বলছেন একটা ইন্টারভিউতে দেখলাম যে উই লিভ ইন এ ওয়ার্ল্ড, in the real world that governed by the strength, governed by the force, governed by the power, মানে জোর যার মূল্য তার, এরকম একটা বিশ্বে এখন আমরা বাস করছি। তাহলে জোর যাদের তারা যে যাদের দুর্বল আছে তাদেরকে ভাগাভাগি করে দখলে নিয়ে নেবে। এটা আসলে বিশ্বে সব সময় ছিল, মানে ছোট আকারে ছিল, বড় আকারে ছিল, প্রকাশ্যে ছিল, অপ্রকাশ্যে ছিল। কিন্তু প্রকাশ্যভাবে এইভাবে আমেরিকা আগে কথা বলেনি, মানে নিকট অতীতে কথা বলেনি। যে নিকট অতীতে বলেনি, এর আগে বলেছিল। আগে আমরা বহু দেখেছি এরকম দখল, বহু দেখেছি আমরা, তাই না? তো যাই হোক, এটা যেটি বিশ্ব যে একটা নতুন মানে বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছে, তো সেটিরই এটি লক্ষণ। এবং ট্রাম্পও যাচ্ছে সেই বিশ্ব ব্যবস্থায়, ট্রাম্পের নেতৃত্ব থাকবে, সেই সঙ্গে ট্রাম্পকে সুযোগ করে দিয়ে পুতিনও হয়তো চাচ্ছে তারও একটা নেতৃত্ব তার সুবিধা মতো জায়গায় প্রতিষ্ঠিত হোক। জি, আমরা এবং মামারা মিলেই সবকিছু আমরা করি। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে একটু যাই, সেটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি মন্তব্য করেছেন। আপনি দেখার সুযোগ হয়েছে কিনা আমি ঠিক জানি না, আমরা একটু দর্শকদেরকে মন্তব্যটা দেখাতে চাই যে কিভাবে তিনি বলছিলেন যে মোদী আমাকে স্যার প্লিজ আপনার সাথে দেখা করতে চাই, এইভাবে করে কথা বলেছেন। সেই মন্তব্যটা দেখে এই আলোচনায় ফিরছি, প্রশ্নটি করছি আপনাকে। I mean, I had India coming to me, sir, I've been waiting 5 years. We're changing it. We're changing it.
India ordered 68 Apaches, and Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? Yes, I have a very good relationship with him. He's not that happy with me because, you know, they're paying a lot of tariffs now because they're not doing the oil, but they are. They've now reduced it very substantially, as you know, from Russia. We're getting rich because of tariffs, by the way. I hope everyone understands that. They hate to report. ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, ট্রাম্প প্রশাসন আসার পর থেকে আমরা দেখছি ভারতের সঙ্গে দূরত্ব ক্রমেই বাড়ছে, পাকিস্তানের সঙ্গে দূরত্ব ক্রমেই কমছে কিংবা সম্পর্ক আরও গভীর হচ্ছে, এবং এই মন্তব্যগুলো পরাশক্তিরা সাধারণত কি করে, একজন আরেকজন সম্পর্কে মন্তব্য করলে তারা একটা পাল্টা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে, যেটা আমরা দেখেছিলাম শুরুর দিকে। ট্রাম্প যখন বলছিলেন যে আমি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, ভারত বলল না, উনি তো কোনো টেলিফোন করেননি, কথা হয়নি। তারপর এখন এরপর থেকে আমরা দেখলাম যে ভারত একেবারে নিশ্চুপ হয়ে আছে, কোনো বিষয়ে কোনো মন্তব্য, প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মন্তব্য নিয়েও তারা পাল্টা মন্তব্য করছেন না, খেপাচ্ছেন না, সত্য মিথ্যা অন্য কোনো কিছু বলছেন না। ভারত এরকম চুপ করে থাকার পিছনে কারণ কি? ভারত কি ভয় পাচ্ছে? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এটা, এই বিষয়টিকে একটু বোঝার জন্য আমরা যদি একটু পেছনে যাই, আপনার ভারতের উপরে যে ট্যারিফ আরোপ করা হয়েছিল দুই ধাপে, একটা হচ্ছে আপনার কারেন্ট রেট হচ্ছে 50% টোটাল ট্যারিফ অন এনি ইন্ডিয়ান গুডস। তো সেক্ষেত্রে এটা 25% আপনার হচ্ছে যে ট্যারিফ আরোপ করেছিল এপ্রিল 2025, আর বাকি 25% হচ্ছে যে as a penalty for buying, you know, Russian oil, যেটা অগাস্টে আরোপ করা হয়েছে। And এর পরে খুব রিসেন্টলি আপনারা দেখছেন যে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অফ 2025, এটার আন্ডারে ইন্ডিয়াকে 500% ট্যারিফ ইম্পোজ করার যে প্রপোজ করা হয়েছে, এবং সেখানে ট্রাম্প অলরেডি গ্রিন সিগন্যাল দিয়েছে সেখানে। তো আপনি বুঝেন যে আমেরিকা হচ্ছে যে ভারতের জন্য লার্জেস্ট, সবচেয়ে বড় রপ্তানির ডেস্টিনেশন। তো সেখানে আপনার হচ্ছে বিলিয়নস অফ ডলার্স আপনার হচ্ছে বিজনেস এবং ট্রেড বাইলেটারাল, এবং সেটা এফেক্টেড হবে, এবং সেটি ইন্ডিয়ার মতো দেশের জন্য ইকোনমিক জায়গা থেকে যদি চিন্তা করা, দিস ইজ অ্যাকচুয়ালি ম্যাসিভ। এটা হচ্ছে আপনারা একটা জিনিস দেখেন। এরপর আপনার এর মধ্যে আপনার এই 50% ট্যারিফের পরে অলরেডি ইন্ডিয়ার যে আপনার জিডিপি 0.5% জিডিপি আপনার হচ্ছে যে আপনার ডিক্লাইন করেছে। সো আমি বলবো যে মোর এটা হচ্ছে যে ইকোনমিক ইম্প্যাক্ট, যেটা অনেক হিউজ, সেই জায়গা থেকে ইন্ডিয়া থেকে আমার কাছে মনে হচ্ছে যে রেসপন্সের জায়গা তারা অনেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিকলি তারা হ্যান্ডেল করার চেষ্টা করছেন, এবং তারা সাইলেন্ট থাকছেন। অ্যান্ড সবচেয়ে বড় যে বিষয়টা, যে ট্রাম্প শুধু রাশিয়া থেকে তেল কেনার যে বিষয়ে যে আপত্তি সেটি না, ট্রাম্প কতগুলো নতুন আপনার হচ্ছে যে আপনার দিয়েছেন, অনেকগুলো কন্ডিশন দিয়েছেন, যে আমেরিকার জন্য বাজারকে ওপেন করা, এবং হচ্ছে যে যাতে করে আমেরিকান মেড গুডস আরো বেশি ওখানে, তার মধ্যে আপনার ইভেন ডেইরি প্রোডাক্টস আছে। হ্যাঁ, ইউএস এনার্জি ইম্পোর্টস টু ইন্ডিয়া লাইক এলএনজি, ইথানল, এই জায়গাগুলোতে আরো হচ্ছে যে মার্কেট ইনক্রিজ করার জন্য হচ্ছে যে ট্রাম্প হচ্ছে যে আপনার প্রেশার দিচ্ছেন। হ্যাঁ, তো ওই জায়গাগুলো থেকে আমি বলবো যেটা দিস ইজ মোর ইকোনমিক, এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া আমার কাছে যেটি মনে হচ্ছে তারা হচ্ছে একটা মোর হচ্ছে নীরব ভূমিকা পালন করছে। কিন্তু ইন্টারেস্টিংলি হচ্ছে যে অলরেডি আপনার হচ্ছে যে 2025 সালের ডিসেম্বর নাগাদ আপনার থেকে রাশিয়া থেকে যেই তেল কেনা, যে ইন্ডিয়ার যে তেল কেনার পরিমাণ, এটা অলরেডি আপনার হচ্ছে যে ডিক্লাইন করেছে। তো সেটি করার কেন উদ্দেশ্য হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মোর হচ্ছে যে they are trying to get along and avoid any economic consequences. তো আমি সেই জায়গা থেকে বলবো এটা হচ্ছে যে এই যুদ্ধটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আপনার ইকোনমিক, এবং ট্রাম্প চাচ্ছেন যে এই হার্শ কন্ডিশন গুলো দিয়ে মূলত হচ্ছে যে আরো ইকোনমিক বেনিফিট, ট্রেড বেনিফিট আদায় করা ইন্ডিয়ান মার্কেটে। জি, মোহাম্মদ মালিক, আপনার কাছে একটু শুনি, সেটি হলো ইরান প্রসঙ্গে যদি আমরা শুনি, যে ইরানে যেটি চলছে গত 12 দিন ধরে, এর পেছনে তারা মনে করছে যে পশ্চিমা শক্তি, আমেরিকা তাদের হাত আছে, কিন্তু এটি আসলে কতটা পশ্চিমা শক্তির চাল, কতটা ইরানের অভ্যন্তরীণ সমস্যা যেটি হয়তো তারা সামাল দিতে পারছে না?
দেখুন, পশ্চিমা শক্তির তো মানে না থাকলেও পশ্চিমা শক্তি তো এটাকে ওয়েলকাম করবে, তাই না? ইরানের জনগণ যদি তাদের নিজস্ব উদ্যোগে এই এই ধরনের মানে অভ্যুত্থান প্রয়াস করে, তাহলে তো রিজিম চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমেরিকা তো চাই ইরানের রিজিম চেঞ্জ হোক, বা পশ্চিমা বিশ্ব চায়। সেই হিসাবে পশ্চিমা বিশ্বের মদত থাকুক না থাকুক, এটি পশ্চিমা বিশ্ব অলওয়েজ ওয়েলকাম করবে। তো একটা জিনিস কিন্তু দেখুন, আপনি যদি 1979 যখন অভ্যুত্থান হলো ইরানে, ইসলামী বিপ্লব হলো যখন আর কি, তো খোমেনি শাহ প্রত্যর্পণ করলেন দেশে এবং শাহ বিদায় নিলেন। এইরকম কিন্তু অভ্যুত্থান, এইরকম কিন্তু গণ অভ্যুত্থান ব্যাপকভাবে বিস্ফোরণ ঘটে গণ অভ্যুত্থানের। তো এবার কিন্তু ইরানে কিন্তু ছোট ছোট মানে এই বিক্ষোভ হচ্ছে। আপনি আপনি বেশি দূরে না, আপনি যদি 22-23 সালে ওই যে মাসা আমিনের যেতে মৃত্যুর ব্যাপারটা যদি দেখেন, তখন কিন্তু কিছু বিক্ষোভ হয়েছে। এখন হয় কি, এই যে গণ রোষ বা গণ বিক্ষোভ বা গণ অভ্যুত্থান কখন ঘটে? যখন জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো সাপ্রেশন থাকে, নিষ্পেষণ থাকে, অসন্তোষ থাকে, একটা পর্যায়ে যে সেটা প্রাকৃতিকভাবেই ন্যাচারালি সময়ের একটা ইয়েতে প্রেক্ষিতেই তখন কি হয়, একটা বিস্ফোরণ ঘটে। সেটি গণঅভ্যুত্থান বা গণবিস্ফোরণ আমরা বলি। তো ইরানের জনগণের অসন্তুষ্ট থাকার বহু কারণ আছে। আপনি প্রথমত ধরেন যে এই দীর্ঘদিন ধরে দেশটি মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা বিশ্বের একেবারে আর্থিকভাবে পর্যদস্ত একটি দেশ। সাধারণ মানুষের যে ইকোনমিক যে স্কুইজ অবস্থা থাকে, সেটা কিন্তু তাদেরকে বিশালভাবে একটা ডিসরেসপেকশন দিকে ঠেলে দিচ্ছে। তার বিশেষ করে মিডল ক্লাস এবং মানে লোয়ার মিডল ক্লাস কিন্তু একদম তাদের আর্থিক মেরুদণ্ড একদম ভেঙে গেছে ইরানের আর কি। আর তার মধ্যে হলো কি, মানুষ দেখেন, মানুষ প্রকৃতিগতভাবেই স্বাধীন। মানুষ মানে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়ানো। এখন আক্ষরিক অর্থে মুক্ত আকাশে নয়, অর্থাৎ একটা স্বাধীনভাবে একটা মুক্ত পরিবেশে মানুষ তার নিজেকে দেখতে চায় আর কি। তো এরকম একটি কন্ট্রোল সোসাইটিতে যেটি হয়, মানুষের এই ইচ্ছেগুলোকে অবদমন করা হয়। এটা শুধু যে আর্থিক সঙ্গতি নষ্ট হয়ে যায় বা আর্থিক দুরবস্থার মধ্যে মানুষ পড়ে তাই নয়, তার যে মনোজগতেও কিন্তু এক ধরনের একটা ক্ষোভ পরিবর্তন ধীরে হয়। ধীরে আমরা খুব একটু সময় পাবো না হয়তো, তবে মনে হচ্ছে যে এই যে বিক্ষোভটি চলছে সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, এটি সহজে থামবে বলে মনে হচ্ছে না। এটি হয়তো পরবর্তীতে আরো ছড়াবে, 38টি স্টেটের মধ্যে অবশ্যই। 25টিতে এর মধ্যে ছড়িয়ে গেছে। আমরা হয়তো সময় পেলে আরেকটু বিস্তারিত শুনতে পেতাম। একেবারে শেষ প্রসঙ্গে যেতে চাই মোহাম্মদ আলাউদ্দিন, সেটি হলো বাংলাদেশে আমরা দেখলাম যেটি সবশেষ একটি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানেও শিবির সমর্থিত প্যানেলেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। এর আগের 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও এটি দেখা যাচ্ছে। বাংলাদেশে কখনোই জামাত ইসলামী 1 নম্বর দল ছিলেন না, কিন্তু ছাত্র শিবির তারা সবগুলো পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদে বিপুল ভোটের ব্যবধানে জিতে যাচ্ছে। এর পিছনে কারণটা কি থাকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখুন, আমার কাছে যেটি মনে হয় যে আমাদের একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যেটি জুলাইয়ের পরবর্তী সময়ে। সেই ভ্যাকুয়ামের মধ্যে আমাদের অন্তর্বর্তী সরকারের নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সামাজিকভাবে নানা ধরনের মিক্স রিয়াকশন রয়েছে, গভর্নমেন্ট স্ট্রাগল করছে। কিন্তু এর মধ্যে যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে ইলেকশনগুলো হলো, আমি বলবো প্রথম বক্তব্য হচ্ছে যে এই ক্যাম্পাস ইলেকশনগুলোতে এটি অন্তত আমরা দেখতে পেয়েছি যে স্টুডেন্টরা তাদের ভোট কাস্ট করার একটা অপরচুনিটি পেয়েছে। তো সেটি হচ্ছে ইন্টারেস্টিং। আপনার নিকট অতীতে যে ইলেকশনগুলো হলো আমাদের দেশে, বিশেষ করে 15-16 বছরের যেই ফ্যাসিস্ট আপনার শাসন, তার মধ্যে তো আসলে ইলেকশন বলতে কোনো কিছু ছিল না। তো আমরা জানি না যে এরকম একটা ফেয়ার গ্রাউন্ড থাকলে ইলেকশন রেজাল্টটা কেমন হতো, এটা আমাদের কাছে ক্লিয়ার না, কারণ আমরা ওই ইলেকশনগুলো আসলে দেখিনি। এবং বিশেষ করে ক্যাম্পাসে তো আমাদের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা যখনই ক্ষমতায় ছিলেন এই ইলেকশন
ক্যাম্পাসে আপনার হচ্ছে যে সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের যে ইলেকশন দেওয়ার কোনো পরিবেশ আসলে কখনো ওইভাবে তৈরি হয়নি, এবং তারা সবসময় অ্যাফ্রেড ছিলেন, যার কারণে মাসল দিয়ে সবসময় রুল করা হয়েছে। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ইলেকশন হয়েছে, আমরা দেখেছি শিবির জয়লাভ করেছে। যে কারণগুলো অনেকে আপনার হচ্ছে যে পাবলিক ফোরামে বলছেন, বা আমাদের মিডিয়াগুলো তো অনেক ধরনের আপনার এক্সপ্লেনেশন দেখবেন, বিবিসির একটা এক্সপ্লেনেশন দিয়েছে যে 15-16 বছরের শাসনে সেখানে ছাত্রদল কোনো পলিটিক্স করার সুযোগ পান নাই, বরং ছাত্র শিবির হচ্ছে ছাত্র লীগ হয়ে গুপ্তভাবে তারা পলিটিক্স করেছেন। এই জন্য তাদের সাংগঠনিক সংঘবদ্ধতা এবং হচ্ছে যে শক্তি ছাত্র দলের তুলনায় খুব ভালো, এবং সেটিকে ব্যবহার করে তারা হচ্ছে জুলাই পরবর্তী রাজনৈতিক যে ময়দান সেখানে তারা হচ্ছে সুযোগ সুবিধা নিয়েছেন, এবং তারই ধারাবাহিকতায় তারা হচ্ছে যে নির্বাচনে জয়লাভ করেছেন। দেখুন, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এইটি হচ্ছে যে আপনার অনেক গাঁজাখুরি গল্পের মতো। আপনারা যখন এই ইলেকশনে কেন শিবির জয়লাভ করছে, দেখুন আপনার শিবিরের সাথে আপনার পলিটিক্যাল দ্বন্দ্ব থাকতে পারে, আপনার অপছন্দ থাকতে পারে, কিন্তু যখন একটা ইলেকশনের রেজাল্ট আপনার হচ্ছে যে আপনার প্রত্যাশিত রেজাল্টের বাইরে যায়, আপনাকে ওই সিচুয়েশনটাকে অনেকটা ডিপলি আপনাকে হিসাবের মধ্যে নিতে হবে। আপনি শিবিরের এজেন্ডা কি, কারার মধ্যে প্রার্থী ছিল, ওই স্টুডেন্ট যারা লিডারশিপে গেল তারা তাদের অ্যাকসেপ্টেন্স আপনার হচ্ছে অন ক্যাম্পাস কিরকম ছিল, এরা কি র্যান্ডম পিপল কিনা, আপনার তাদের বক্তব্য, স্লোগান, এজেন্ডা, ইলেকশন প্রমিস, এগুলো কি ছিল, এবং সেটাকে আপনি অন্যান্য যে প্যানেলগুলো ছিল তার সাথে আপনি কম্পেয়ার করলে তখন আপনার কাছে একটা চিত্র ভেসে আসবে। আমি বলবো যে ওই জায়গাটা হচ্ছে মেইন কারণ। তাহলে ইলেকশনের রেজাল্টের ডিফারেন্সটা আসছে কেন? আমি বলবো 15-16 বছর ধরে জামাত, বিএনপি, শিবির এদেরকে যে ক্র্যাকডাউন আওয়ামী গভর্নমেন্ট করেছে, সেখানে নানাভাবে সফট এবং হার্ড ওয়েতে আমাদেরকে নানা ধরনের আপনার হচ্ছে যে বয়ান খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই যে প্রচেষ্টা যে কাজ করে না, এটা যে ব্যর্থ হয়েছে, বিশেষ করে নতুন জেনারেশনের কাছে, এই ইলেকশনগুলোতে শিবিরের জয়লাভ আমি মনে করি সেটার বাস্তব প্রমাণ। আপনি আসলে মানুষের এখনকার আমাদের এই জেনারেশন অনেক বেশি সচেতন, কারণ আপনার গ্লোবালাইজেশন, কানেক্টিভিটি, সারা দুনিয়ার সাথে তারা কানেক্টেড, দে নো হোয়াটস গোয়িং অন। আর আপনার চোখের সামনে দিয়ে আপনার শেয়ারটা যখন আরেকজনে নিয়ে খেয়ে ফেলবে, তখন আপনি 1 দিন 2 দিন 3 দিন আপনার এটাতে একটা রিয়েকশন আছে, এবং আপনার ইয়াংদের ভিতরে সেই রিয়েকশনটা অনেক বেশি। তারা পড়ালেখা করে বসে আছে, তাদের চাকরি নেই, আরেকজনে আপনার হচ্ছে কোটা দিয়ে নিয়ে যাচ্ছে, ডিসক্রিমিনেশন হচ্ছে, এভাবে আপনি অসংখ্য পরিস্থিতি আপনি দেখতে পারবেন। আমি মনে করি শিবিরের এই জয়লাভের পেছনে তারা এখানে একটা ভ্যাকুয়াম আছে, যে তাদের কাঙ্ক্ষিত প্রার্থী নেই, কিন্তু তারা তুলনামূলকভাবে তারা হয়তো একটা হোপ দেখছে যে আমরা যাদেরকে শিবির এবং মানে হচ্ছে যে এই ঘরানার লোক বলে জানি, তারা হয়তো ক্যাম্পাস পলিটিক্সে একটা গুণগত পরিবর্তন আনতে পারে। কতটুকু আনতে পারবে সেটি হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, সেটি দেখার বিষয়, সেটা আমরাও দেখতে পাবো। কিন্তু আমি মনে করি যে তাদের ভিতরে একটা রিয়াকশন, একটা গ্রিভেন্স, একটা অ্যাঙ্গার তৈরি হয়েছে, সেই অ্যাঙ্গারের একটা প্রতিফলন হচ্ছে ইলেকশনগুলোতে ঘটেছে। আমি সেইভাবে দেখি, আমি মনে করি যে বিএনপি সহ বাংলাদেশের সনাতন ধারার যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে, শক্তিগুলো আছে, সেই সাথে মিডিয়া এবং সিভিল সোসাইটি, তাদেরও একটা রেসপন্সিবিলিটি, তারা এই যে ইয়াংদের এই পালসটাকে আন্ডারস্ট্যান্ড করা এবং হচ্ছে যে জাতিকে গাইড করা, হোয়াট কুড বি এ বেটার ওয়ে টু লেট practice a better politics, a more inclusive politics, the politics that will speak for dignity, freedom and justice, not just in words but in deeds. ওকে, আমরা সময় কম পাবো। মালিক ভাই, তারপর আপনার কাছে একটু শুনতে চাই, সেটা হলো তরুণ প্রজন্ম, বিপুল সংখ্যক ভোটাররা যারা এবার জাতীয় নির্বাচনেও ভোট দেবেন, এবং তারা সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পছন্দ করছেন শিবিরকে। মেয়েদের মধ্যে আমরা শিবিরের জনপ্রিয়তা একটু কম দেখতাম আগে, কিন্তু এবার ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখছি ছাত্রী হলগুলোতে শিবির জিতে যাচ্ছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবশেষ যে নির্বাচন হচ্ছে একটি মাত্র ছাত্রী হল, সেখানেও শিবিরের প্যানেলে জিতেছে। এই জেতাগুলো 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটি জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনার কাছে মনে হচ্ছে? না, দেখুন, আলাউদ্দিন ভাই তো বিশ্লেষণ করলেন যে অ্যাকচুয়ালি এই ইউনিভার্সিটিগুলোতে মানে কেন শিবির জিতছে আর কি, যে কি প্রেক্ষিত ছিল, অবস্থাটা কোন অবস্থার প্রেক্ষিতে সাধারণ ছাত্ররা শিবিরকে ভোট প্রদান করেছে। এখন হ্যাঁ, এটার যে কিছু একটা প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না তা নয়, কিন্তু আমি মনে করি যে
এটি তেমন একটা উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। তার কারণটি হলো যে জাতীয় রাজনীতির হিসাব কিন্তু আবার একটু ভিন্ন রকম। এটা এলাকা ভিত্তিক, সেখানে শুধু ভোটার শুধুই তরুণ ছাত্ররাই নয়, কিন্তু নির্বাচী ছাত্ররাই নয়, কিন্তু একেবারে সাধারণ গ্রামের সাধারণ একটা মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে ভোটার, এবং প্রত্যেকেরই কিন্তু চিন্তা ভাবনা এবং তাদের যে মধ্যে যে পরিবর্তনগুলো এসছে মোস্ট রিসেন্টলি, এগুলো বিবেচনা করে তারা ভোট প্রয়োগ করবে। আর স্থানীয় রাজনীতির যেমন এমপি, এক একটি আসনে এক এক রকম অঙ্ক কিন্তু থাকবে, অর্থাৎ কোন প্রার্থীর পক্ষে ভোট বেশি পড়বে, কোন প্রার্থী শুধু যে মার্কার উপরে এবার বেশি ভোট পড়বে আমার তা মনে হয় না। মানুষগুলো কিন্তু একটু চিন্তা করবে যে অ্যাকচুয়ালি যে প্রার্থীটি আমার এলাকায় আছে সেই প্রার্থীটি আমি যা চাই সেটি কতটা প্রতিফলন তা ঘটাতে পারবে। যার ফলে এটি এখানে যেমন ভোটারদের মধ্যে, জাতীয় নির্বাচনে ভোটারদের মধ্যে একেবারে 80 বছর একটা বৃদ্ধও থাকবে, আবার 18 বছর একজন তরুণও থাকবে। কাজে তাদের মিশ্র যে প্রতিক্রিয়াটা সেটা আমরা নির্বাচন ফলাফলে দেখতে পারবো। আর এই 80 বছরের বৃদ্ধের চাওয়া আর 18 বছর তরুণের চাওয়া এক নাও হতে পারে আর কি, এই একটি বিষয় হতে পারে। আরেকটি বিষয় হলো যে আমি মনে করি যে এই মানে মানুষ তো আসলে দীর্ঘদিন ধরে নির্বাচিত মানে ভোট দেওয়ার সুযোগটা ওইরকম পায়নি। এবার যেহেতু সুযোগটা পেয়েছে, তারা কিন্তু তাদের যে এই যে বঞ্চনাগুলো এগুলো তাদের মধ্যে একটা পরিবর্তন এনেছে কিন্তু মানুষের মনোজগতে, সেই পরিবর্তনটারও প্রতিফলন ঘটতে পারে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর একটি প্রভাব যে থাকবে না তা নয়, কিন্তু সেটি কিন্তু মূল প্রভাব হবে না জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, মোহাম্মদ মালেক এবং ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আপনারা বিভিন্ন বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং আমাদেরকে সময় দিয়েছেন, দর্শকদের জন্য সময় দিয়েছেন। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।